হেনরি ফক চেয়ারে হেলান দিলেন ইয়ান ফ্লেচার। ফোনে কথা বলতে পারেনি কিশোর, তিনি তখন অফিসে ছিলেন না, তাই অফিসেই চলে এসেছে। বসেছিল কিছুক্ষণ ওরা তার ফেরার অপেক্ষায়। অবশ্যই চিনি তাকে, সমস্ত পুলিশ অফিসারের সঙ্গে তার জানাশোনা, পুলিশের যে কোনো অনুষ্ঠানেই তার হাজির থাকা চাই। সামনে ঝুঁকে কৌতূহলী চোখে তিন গোয়েন্দার দিকে তাকালেন তিনি। ব্যাপারটা কি? ফগের ব্যাপারে এত আগ্রহ কেন তোমাদের? মক্কেলের নাম গোপন করে কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না, দ্বিধা করছে কিশোর। আর একটা রহস্য পেয়ে গেছো তাহলে? ঠিক আছে, শুনতে চাই না, তবে বিপজ্জনক কিছুতে জড়াবে না যেন, আর তেমন বুঝলে সঙ্গে সঙ্গে জানাবে আমাকে। একটা মুহূর্ত চুপ করে কিশোরের মুখের দিকে তাকিয়ে রইলেন। হেনরি ফককে আমি প্রায় টেলিভিশনে দেখি, পুলিশের অনেক কাজ করে দিয়েছে সে ইতিমধ্যে। আসলে টিভি সাংবাদিকতা ছাড়াও গোয়েন্দার কাজ করে সে। সাংবাদিকতায় গোয়েন্দা যাকে বলে আর কি, সেরকম খুঁচিয়ে খুঁচিয়ে খবর বের করা, লোকের পেট থেকে কথা টেনে বের করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। পুলিশের সঙ্গে বন্ধুত্ব রেখেছে একটাই কারণে, উপরে, আরো উপরে উঠতে চাই সে। অপরাধ নিয়ে কারবার করতে হলে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা রাখতেই হয়। হ্যাঁ, এই যেমন আমরা রাখছি, হেসে বলল মোসা। তার মানে খুব একটা সুবিধের লোক নয়। এরকম একজন মানুষ পুলিশ আর শেরিফের কাছ থেকে এতগুলো পুরস্কার পেল কিভাবে? শ্রাক করলেন ফ্লেচার। জালিয়াতি, ঠকবাজি, ধোকাবাজি, এসব ব্যাপারে পাবলিককে নানা রকম তথ্য জানায় সে। আইনের লোকেরা চাই পাবলিক তাদের পছন্দ করুক, বিশ্বাস করুক। ফক পুলিশের পক্ষে কথা বলে, মানুষকে বিশ্বাস করতে বলে। আশেপাশে কোনো অন্যায় অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে খবর দেয়, এই পরামর্শ দিতে থাকে। এরকম একজন তেলানো ব্যক্তিকে পুরস্কার না দিয়ে উপায় আছে? তার মানে যতটা দেখায় ততটা ভালো রিপোর্টার নয় সে, কিশোর বলল। সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকালো। আমারও মনে হচ্ছিল লোকটা অভিনয় করে যাচ্ছে। তা ঠিক, 24 ঘন্টায় অভিনয় করছে। থানা থেকে বেরিয়ে এলো তিন গোয়েন্দা, হাইওয়ে ধরে সাইকেল চালালো। আরেকটা দেয়াল, কিশোর বলল। কোন দিকে এগোবো বুঝতে পারছি না। ফগ লোকটা ভালো না, আগেই বুঝেছি, এখন শিওর হলাম। তবে আরেকটা ব্যাপারে আমি নিশ্চিত, পাণ্ডুলিপিটা সে চুরি করেনি। কি করে বুঝলে? রবিন জিজ্ঞেস করলো। যা বুঝলাম তাতে একটা কথাই বোঝা যায়, শুধু পুলিশের সাথে ভালো সম্পর্ক রাখতে আগ্রহী সে। অনেক কষ্ট করে, যত্ন করে একটা ক্যারিয়ার তৈরি করেছে সে। একটা পাণ্ডুলিপি চুরি করে ধ্বংস করে দেওয়ার জন্য নয় সেটা। তাহলে কোভেনের ব্যাপারে মিথ্যা বলল কেন? মুসার প্রশ্ন। সহজ, তার পজিশনের একজন মানুষ কয়েক ছেলের কাছে হাস্যকর একটা ব্যাপার নিয়ে আলোচনা করবে কেন বলো? সেটা কোনো অপরাধ হলেও না হয় হতো, ডাকিনী বিদ্যা অপরাধের তালিকায় পড়ে না। তারপরেও পাণ্ডুলিপিটা চুরি করার ইচ্ছে যদি তার হয়েও থাকে, করার কিংবা করানোর সুযোগ সে পায়নি। একটা জায়গায় এসে আলাদা হয়ে গিয়ে যার যার বাড়ির দিকে চলল তিনজনে। চাচা চাচির সঙ্গে খেতে বসে চুপচাপ রইল কিশোর, চিন্তিত। খাওয়ার পর থালা বাসনগুলো ধুতে সাহায্য করলো মেরি চাচিকে। তারপর সোজা চলে এলো নিজের ঘরে। বিছানায় শুয়ে ভাবতে লাগলো। পুরোপুরি নিরাশ হয়েছে। পাণ্ডুলিপি চুরির সঙ্গে কোনোভাবেই কাউকে জড়াতে পারছে না। কিন্তু ওদের কেউ যদি নাই করবে, তাহলে করলো নাকি? সে রাতের কথা ভাবলো কিশোর। নোবার প্রেসের অফিসে যেদিন আগুন লেগেছিল, আগুনের গর্জন এখনো কানে বাজছে যেন। পাতাল ঘর থেকে মুক্তি পাওয়ার পর রাস্তা পেরিয়ে এসে দূরে দাঁড়িয়ে আগুন নেভানো দেখছিল সে, মুসা আর রবিন। তাদের সঙ্গে ছিলেন মিস্টার রাইট। তারপর দৌড়ে আসে উলফেস আর তার চাচা হাইমারহেস। তখন ওখানেই ছিলেন মিস্টার ওয়াল্টার আর মিসেস সাইমন। শুধু ওই কজন মানুষই জানত উলফের অ্যাপার্টমেন্টে রয়েছে পাণ্ডুলিপিটা, অথচ ওদের কাউকেই সন্দেহ করা যাচ্ছে না। ঘুমিয়ে পড়ল কিশোর। ঘুম যখন ভাঙল, জানলা দিয়ে ঘরে রোদ আসছে তখন। নিরাশ হয়েই আছে সে, নড়তে ইচ্ছে করছে না। অলস হয়ে শুয়ে থাকতেই ভালো লাগছে। জোর করে উঠে বাথরুমে ঢুকলো। শাওয়ার ছেড়ে দিয়ে ভিজল কিছুক্ষণ। গোসল ছেড়ে বেরিয়ে এসে কাপড় পরলো। ফোন করলো রবিন আর মুসাকে। নাস্তার পরে এসে স্টেট হাইওয়ের বাস স্টপেজে দেখা করতে বলল।
সকাল 9টার আগে ইয়ার্ড থেকে বেরোতে পারল না সে। হেঁটে চলল বাস স্টপেজে। রবিন আর মুসা আগে এসে বসে আছে। কিছু ভেবেছ? মুসা জিজ্ঞেস করলো। না, জবাব দিল কিশোর। কিছুই বের করতে পারেনি। আবার উলফের ওখানে যেতে হবে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। লোককে জিজ্ঞাসাবাদও চালিয়ে যেতে হবে। আর লোক পাবে কোথায়? রবিনের জিজ্ঞাসা। যে যে ছিল সবাইকেই তো করে ফেলেছি। যাদের মোটিভ থাকতে পারে শুধু তাদেরকেই জিজ্ঞেস করেছি। চুরি করার সুযোগ যাদের থাকতে পারে তাদের করিনি। আসলে ওদেরকে শুরুই করিনি এখনো। কাদের? নুবার প্রেসের কর্মচারীদের? মুসা জিজ্ঞেস করলো। মাথা ঝাঁকালো কিশোর। ওদেরকে সন্দেহ করতে পারছি না আমি, তবু জিজ্ঞেস করতে দোষ নেই। বাসে করে পশ্চিম লস অ্যাঞ্জেলেসে চলে এলো তিনজনে। উলফের দরজায় এসে দেখলো গ্যাবার্ডিনের ফ্লাক্স আর সিয়ার সাকার পরা ছিপছিপে একটা লোক বেরিয়ে যাচ্ছে। পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেদের দিকে তাকিয়ে হাসলো। তাদেরকে ঢুকতে দিল উলফ। ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। হল ঘরে তার পিছনে গম্ভীর মুখে পায়চারি করছেন হাইমার হেস। হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আমাকে দেখতে পারে না ওরা, ঘৃণা করে, বোকা গাধার দল। শান্ত হও চাচা, অনুরোধের সুরে বলল উলফ। শান্ত হব? তোমাকে তো আর আগুন লাগানোর দায়ে অভিযুক্ত করা হয়নি। আগুন? কিশোর অবাক। লাগানো হয়েছে? হয়েছে, তাই তো বলছে। উলফ বলল, যেই লোকটা এইমাত্র বেরিয়ে গেল সে আগুন বিশেষজ্ঞ, অ্যারসন স্কোয়াডের লোক। নোবার প্রেসের সমস্ত কর্মচারীদের লিস্ট চেয়েছে। জানতে চেয়েছে আগুন লাগার দিনে বাইরের কে কে এসেছিল দেখা করতে। সে এটাও জানতে চেয়েছে কার কাছে বিমার টাকাটা দিতে হবে। রেগে মেগে বললেন হাইমার। কি বোঝাতে চেয়েছে সব বুঝেছি। বলতে চেয়েছে আগুনটা আমি লাগিয়েছি, কারণ বিমার টাকা আমার কাছেই আসবে। প্রতিষ্ঠানের সমস্ত টাকার লেনদেন আমি করি, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আমিই দেখি। কিন্তু আমার... চাচা থামো না, আমরা এমনিতেই বিপদের মধ্যে রয়েছি। নগদ টাকা কমে গেছে। থামলেন না হাইমার। ব্যাংকে জমানো টাকা কম, তার উপর লাগলো আগুন। বিমা কোম্পানির টাকা না পেলে প্রেসটা নতুন করে তোলা যাবে না আবার। আর ওই বেটা হারামজাদা এসে টাকা না দেওয়ার ফন্দি করছে, বলে কিনা আমি লাগিয়েছি। আরে বেটা, আমি তো ওটা ধারে কাছে ছিলাম না তখন, কি করে লাগালাম? তোর সাথে তো বাড়িতেই ছিলাম, তুই তো সাক্ষী। আগুন লাগানোর জন্য আজকাল বাড়ির কাছে থাকতে হয় না, উলফ বলল। লোকটা কি যুক্তি দেখিয়ে গেল শুনলে না? তোমার হয়ে অন্য কেউ লাগাতে পারে, আর কাউকে যদি জানাতে না চাও তাহলে নিজে নিজেই পারো। একটা বিশেষ যন্ত্র, ম্যাগনেসিয়াম আর ব্যাটারিতে চলা ঘড়ির সাহায্যে। সিঁড়ির নিচের আলমারিতে যে কোনো সময় রাখা যেতে পারে। তোরও কি মনে হয় যে আমি করেছি? আমি কি সে কথা বলেছি? আমি শুধু বলছি এই ক্ষেত্রে অ্যালিবাই কোনো কাজে আসবে না। আমি যদি বলিও যে তুমি আমার সঙ্গে বাড়িতে ছিলে, কোম্পানি তো বিশ্বাস করবে না। যন্ত্র সেট করে দিয়ে এসে আগুন লাগতে লাগতে 1000 মাইল দূরে চলে যেতে পারে যে লাগাতে চায়। রাইট, হাইমার বললেন। ওই বাটাই লাগিয়েছে। আমাকে দু চোখে দেখতে পারে না সে। দেখলেই এমন ভাব করে যেন আমি একটা কেঁচো, ছুঁচো কোথাকার। তার চেয়ে বড় আর বুদ্ধিমান কাউকে দেখলেই আর সহ্য করতে পারে না। ঘৃণা করা তার স্বভাব। কিংবা ওয়াল্টার, হ্যাঁ সেও লাগাতে পারে। ওর সম্পর্কে এত কি জানি আমরা? মাত্র 3 মাস হলো চাকরিতে এসেছে এখানে। চাচা, তুমি তো তাকে এনেছো। এনেছি মানে চাকরিতে বহাল করেছি। ভালো রেফারেন্স নিয়ে এসেছে, যোগ্য লোক। বিদায় করে দেবো নাকি তা? তাছাড়া তখন কি আর আমি জানি যে পেটে পেটে শয়তানি বুদ্ধি? কিন্তু সেই বা লাগাতে যাবে কেন? কফি টেবিলের কাছে গিয়ে থামলেন হাইমার। টান দিয়ে চুরুটের বাক্সার জ্বালা তুললেন। দূর, একটাও নেই। উলফের দিকে তাকালেন। হয় রাইট নয়তো মিসেস সাইমন, দুটোই শয়তান, দুটোই আমাকে দেখতে পারে না। তোর বাবার জায়গায় আমার বসাটাকে কোনোদিনই ভালো চোখে দেখতে পারেনি ওরা। কিংবা ওয়াল্টারও হতে পারে, ওই যে বললাম। তবে তার মোটিভটা এখনো বুঝতে পারছি না। এখন কি করা যায় বলতো? ছেলে 3টেকে তো ভাড়া করেছিস পাণ্ডুলিপি খুঁজে বের করে দেওয়ার জন্যে। বুদ্ধিশুদ্ধি আছে বলে মনে হচ্ছে আমার। এক কাজ কর না, রাইট, টমাস আর সাইমনের বাড়িতে নজর রাখতে লাগিয়ে দে। বিমা কোম্পানির লোক এসে আমাকে হুমকি দিয়ে যাওয়ার পর ওরা কি আচরণ করছে দেখুক, ওদেরকে প্রশ্ন করুক, কোনো কিছু ফাঁস করেও দিতে পারে।
আর যদি বোঝে তাকে সন্দেহ করা হচ্ছে, পটলা পাটলি গুছিয়ে কেটে পড়ার চেষ্টা করবে, দেখিস। অনেকটা অসহায় দৃষ্টিতে তিন গোয়েন্দার দিকে তাকালো উল্ফ। তোমরা কি বলো? হতেই পারে, উনি ঠিকই বলেছেন, কিশোর জবাব দিল। সামান্য কারণেও বিশাল অপরাধ ঘটিয়ে ফেলে মানুষ। আপনি ঠিকানাগুলো দিন, আমরা নিজেরাই গিয়ে খুঁজে বের করে নিতে পারবো, অসুবিধা হবে না। বেশ। লিভিং রুমের ছোট স্টাডিতে গিয়ে ঢুকলো উল্ফ। মিনিট খানেক পরেই কাগজে 3টে ঠিকানা লিখে নিয়ে ফিরে এলো। এই নাও। আমি যাব মিসেস সাইমনের ওখানে, রবিন তুমি যাবে মিস্টার রাইটের বাড়িতে, আর মোসা যাবে মিস্টার ওয়াল্টারের ওখানে। দরজার দিকে এগোলো তিন গোয়েন্দা, সাথে এলো উল্ফ। গম্ভীর হয়ে আছে। চাচার মন রাখতে এই কাজ করছো তোমরা, না? না, জবাব দিল কিশোর। মিস ম্যাকাফির জাদুচক্রের সমস্ত সদস্যদের সঙ্গে কথা বলেছি আমরা, যাকে যাকে পেয়েছি আর কি। তাতে যতদূর বুঝতে পেরেছি যে পাণ্ডুলিপিগুলো চুরির সুযোগ ওদের কারোরই ছিল না। তাছাড়া ওরা জানতোই না যে ওটা আপনার কাছে আছে। কাজেই আমরা ঠিক করেছি তাদের কাছে খোঁজ খবর নেব, যাদের জানা আছে ব্যাপারটা, আর চুরি করার পেছনে যাদের কোনো স্বার্থ আছে। যে তিনজনের কাছে যাচ্ছি তাদের যে কারো পক্ষে আপনার ডেস্ক থেকে চাবিটা চুরি করা সহজ। তিনজনেই আগুন নেভানোর সময় কাছে ছিল। তিনজনেই শুনেছে পাণ্ডুলিপিটা আপনার অ্যাপার্টমেন্টে আছে। আপনার চাচা ঠিকই বলেছেন, কোম্পানির লোকটা এসে হুমকি দিয়ে যাওয়ার পর কিছু একটা ঘটতে পারে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আগুন লাগার সঙ্গে পাণ্ডুলিপি চুরির যোগাযোগ আছেই। শিওর না হয়ে ব্যাপারে কিছু বলতে চায় না। একটু থেমে জিজ্ঞেস করলো সে, আমরা চলে গেলে একটা কাজ করতে পারেন? কি জানতে চাইল উল্ফ। পাণ্ডুলিপিটা যখন চুরি হয় তখন নাকি বন্ধুদের সঙ্গে তাস খেলতে গিয়েছিলেন আপনার চাচা। খোঁজ নিয়ে জানতে পারবেন ব্যাপারটা সত্যি কিনা। অবাক হয়ে গেল উল্ফ। চাচাকে সন্দেহ করো? করবো কিনা বুঝতে পারছি না, তবে তার অ্যালিবাই ঠিক আছে কিনা জানা দরকার। মাথা ঝাঁকালো উল্ফ। কাজ সেরে এসে এখানে দেখা করবো আমরা তিনজনে। দুই সহকারীকে বলল কিশোর। ঠিক আছে। ঘাড় কাত করে সাই জানালো রবিন আর মোসা। বেরিয়ে গেল তিন গোয়েন্দা। সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে উল্ফ। বিড়বিড় করছে আপন মনে। ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করেন ডেভিড ওয়াল্টার। উল্ফের বাসা থেকে বেশি দূরে নয়। মোসাও পৌঁছালো, আর সাধারণ একটা গাঢ় রঙের সিলিন্ডার এসে থামলো বাড়ির সামনে। সিয়ার সাকার ব্লেজার পরা সেই লিকি লিকি লোকটা নামলো গাড়ি থেকে। অ্যারসন স্কোয়াডের গোয়েন্দা। ওয়াল্টারের অ্যাপার্টমেন্টে ঢুকলো। দেখে বাড়ির ভিতরে আর ঢুকলো না মোসা। পাশের একটা পার্কের বেঞ্চে বসে নজর রাখলো। দ্রুত হয়ে গেছে হৃৎপিণ্ডের গতি। ঢুকেছে তো ঢুকেছেই, বেরোয় না আর লোকটা। তারপর ঘন্টাখানিক পর বেরিয়ে গাড়িতে উঠে চলে গেল। বসে রইল মোসা। গোয়েন্দা চলে যাওয়ার আধ ঘন্টা পর বেরোলেন ওয়াল্টার। রাস্তার এপাশ ওপাশ দেখলেন, দ্বিধা করলেন একবার। পেছন ফিরে তাকালেন নিজের ঘরের দিকে। তারপর রাস্তায় নেমে গট গট করে রওনা হয়ে গেলেন দক্ষিণে হুইলচেয়ার বুলেভারের দিকে। ওয়াল্টার আধ ব্লক এগিয়ে যাওয়ার পর পিছু নিল মোসা। হুইলচেয়ার বুলভার পেরিয়ে ছোট একটা এলাকায় ঢুকলেন তিনি। মোসার মনে হলো জায়গাটা যেন বিষণ্ণ হয়ে আছে। প্রায় গায়ে গায়ে লেগে গজিয়ে উঠেছে ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। কয়েকটা অ্যাপার্টমেন্ট হাউস আছে, এতই পুরনো রং চুটে গেছে। জানালার পর্দার বেশিরভাগই মলিন, ছেঁড়া। ওরকম একটা বাড়ির সামনেই থামলেন ওয়াল্টার। রাস্তার এপাশ ওপাশ তাকালেন আর একবার। চট করে একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ল মোসা। রাস্তা পেরোলেন ওয়াল্টার। ঢুকে পড়লেন একটা খোলা গেট দিয়ে। ভেতরের আঙিনায় পুরোনো গাড়ি ভাঙার কাজ হয়। গেটের পাশেই একটা ছাউনি। তার পাশে দাঁড়ালেন এক মুহূর্ত, তারপর ঢুকে পড়লেন ভেতরে। আঙিনা ঘিরে বেড়া রয়েছে। ফাঁক দিয়ে মোসা দেখল মরচে পড়া ভাঙাচোরা গাড়ির বডি আর স্তূপ করে রাখা যন্ত্রাংশের মাঝের পথ দিয়ে এগোচ্ছেন তিনি। ভুরু কোচকালো সে। ভাবছে পিছু নেবে কিনা। কিশোর হলে কি করতো এই জায়গায়? এরকম মুহূর্তে অবশ্যই পিছু নিত। ভেতরে অন্য কোনো লোক থাকলে বানিয়ে একটা গল্প বলে দিত কেন ঢুকেছে। বলে দিত 1947 মডেলের স্টুডিবেকার চ্যাম্পিয়ন কিংবা ওরকমই একটা দুর্লভ গাড়ি যেটা পাওয়া যায় না আজকাল আর কি, তার একটা পার্টস দরকার। যা থাকে কপালে ভেবে ঢুকে পড়ল মোসা।
ছাউনিটা নির্জন। যাক, বাঁচা গেল। মিথ্যে গল্প বলার ঝামেলায় আর যেতে হলো না। ফেলে রাখা সারি সারি বর্ডের মাঝের পথ দিয়ে হেঁটে চলল সে। হঠাৎ থমকে দাঁড়ালো। একটা গাড়ির দরজা বন্ধ হওয়া শব্দ কানে এসেছে। কান পেতে রয়েছে সে। টনটন করে উঠল ধাতব শব্দ। বায়ে স্তূপ করে রাখা বাম্পারগুলোর ওপাশ থেকে এসেছে বলে মনে হলো। মাথা নিচু করে ঝুঁকে ঝুঁকে এগুলো মশা। স্তূপের পাশ ঘুরে এসে অন্য পাশে তাকিয়েই থমকে গেল। মাত্র 5 ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে ওয়াল্টার, ধূসর একটা ভ্যানের পাশে। গাড়িটার পেছনের দরজা খোলা, ভেতরে ফিল্মের ক্যানে বোঝায়। রিমের গায়ে লাগানো লেবেলগুলো পড়ার চেষ্টা করলো সে। একটাতে লেখা রয়েছে ক্লিওপেট্রা, আর একটাতে অ্যাসফোডেল স্টোরি 3। হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেছে পুরো চত্বরটা। কানের কাছে শুধু তার নিজের রক্তের শোষো আর বুকের মধ্যে হৃৎপিণ্ডের ধরাস ধরাস শব্দ। দড়াম করে ভ্যানের দরজা বন্ধ করে দিলেন ওয়াল্টার। হেঁটে চলে এলেন গাড়ির সামনে। ড্রাইভিং সিটে উঠে ইঞ্জিন স্টার্ট দিলেন। মুহূর্ত পরেই জঞ্জালের উপর দিয়ে চলতে শুরু করলো ভ্যান। ছাউনির বাইরে বেরিয়ে খোয়া বিছানো পথ ধরে এগুলো গেটের দিকে। যেখানে ছিল সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল মশা। থ হয়ে গেছে। ফিল্ম ক্যান, অসম্ভব, অবিশ্বাস্য। চোখের সামনে দেখেও যেন বিশ্বাস করতে পারছে না সে, অথচ সত্যিই দেখেছে। নোবার প্রেসের পাশের ল্যাবরেটরি থেকে এগুলোই চুরি গেছে, কোনো সন্দেহ নেই তার। আর ডেভিড ওয়াল্টারের দখলে রয়েছে ওগুলো। জোর করে যেন পা নড়ালো সে, আর সতর্কতার প্রয়োজন বোধ করলো না। বাইরে বেরিয়েই দৌড়াতে শুরু করলো। গেটে বেরিয়ে দেখলো উত্তরে চলে যাচ্ছে ভ্যানটা। লাইসেন্স প্লেটের নম্বর পড়ার চেষ্টা করলো, পারলো না। কাকতালীয় ভাবেই হোক আর যেভাবেই হোক, প্লেটটা অতিরিক্ত ময়লা, কিছুই পড়া যায় না। আবার ছাউনির দরজার কাছে দৌড়ে এলো সে। কয়েকটা নড়বড়ে চেয়ার, একটা টেবিল, আর তাতে একটা টেলিফোন দেখতে পেল। মানি ব্যাগ থেকে উলফের ফোন নম্বরটা বের করে ডায়াল করলো কাপা হাতে। অন্য পাশে ফোন বাজলো। একবার, দুবার। বাইরে পদশব্দ শোনা গেল। কে যেন হেঁটে আসছে লোহালক্করের জঞ্জালের উপর দিয়ে। ফিরেও তাকালো না মোসা। যা হয় হোক গে, যদি এসে কিছু জিজ্ঞেস করে সোজা বলে দেবে পুলিশকে ফোন করছে। অন্য পাশে ফোন তুললো উলফ। উলফ, শুনুন, দ্রুত বলতে লাগলো মোসা। আমি মোসা বলছি। থর্নওয়ালের একটা গাড়ির স্যালভেজ ইয়ার্ডে রয়েছি আমি, উইলশায়ারের 2 ব্লক দক্ষিণে। কিশোরা রবিন এসেছে? ও এসেছে? ওদের বলুন এইমাত্র দেখলাম। ডেস্কের উপর একটা ছায়া পড়লো। ঘুরতে শুরু করলো মোসা, কিন্তু মাথা পুরোটা ঘোরানোর আগেই ঘাড়ে প্রচন্ড আঘাত লাগলো। চোখের সামনে ঝিক করে উঠল কয়েকশো উজ্জ্বল তারকা। হাত থেকে খসে পড়ে গেল রিসিভার। টেবিলে পড়ে খটাস করে উঠল। পড়ে যাচ্ছে ও। কতক্ষণ বেহুশ ছিল বলতে পারবে না মোসা। জ্ঞান ফিরলে দেখলো বদ্ধ নোংরা একটা জায়গায় পড়ে রয়েছে। পুরনো রবার আর গ্রিজের গন্ধ, ভীষণ গরম আর ঘুটঘুটে অন্ধকার। নড়ার চেষ্টা করলো সে, শরীর টানটান করতে চাইল, ঘোরার ইচ্ছে, কিন্তু পারল না। কারণ জায়গায় নেই অত। ঘাড় ব্যথা করছে, কাঁধে কি যেন শক্ত হয়ে চেপে রয়েছে। হাত বাড়ালো, খসখসে ধাতব কিছুতে লাগলো। বহুদিন অযত্নে পড়ে থেকে মরচে ধরেছে লোহায়। বুঝতে পারলো এখনো ইয়ার্ডেই রয়েছে। কোনো পুরনো গাড়ির ট্যাঙ্কে ভরে রাখা হয়েছে তাকে। তার উপর রোদ লাগছে, কড়া রোদ। রুটি শেখার তন্দুর বানিয়ে ফেলেছে যেন ট্রাকটাকে। চিৎকার করতে চাইলো মোসা, কিন্তু স্বর বেরোলো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গরমে আর ভয়ে। ঢোক গেলার চেষ্টা করলো। বাইরে সবকিছু নীরব হয়ে আছে। ইয়ার্ডে কেউ নেই, ছাড়া পাওয়া যাচ্ছে না। তাকে সাহায্য করতে এলো না কেউ। আতঙ্ক এসে চেপে ধরতে লাগলো যেন মনকে। কেউ আসবে না উদ্ধার করতে, কেউ আসবে না, জানবেই না যে এখানে আটকে রয়েছে সে। তীব্র গতিতে ছুটছে উলফের গাড়ি। ইয়ার্ডের কাছে এসে ব্রেক কষলো। একটানে দরজা খুলে লাফিয়ে নেমেই দৌড় দিল রবিন আর কিশোর। পাগলের মতো তাকাতে লাগলো ছাউনির এখানে সেখানে। কোথায়? জায়গা তো এটাই। উলফ বেরিয়ে এলো।
ওই জায়গায় লোক আসছে, মনে হয় এখানেই কাজ করে। দরজার দিকে এগোলো ওরা। চত্বরের কোণা থেকে বেরিয়ে আসছে লোকটা। মাথায় ঘন ঝোকরা চুল, ওভারঅল পরা, হাত কাপড়ে গ্রিজ লেগে রয়েছে। হাসি মুখে জিজ্ঞেস করলো, কিছু লাগবে? একজনকে খুঁজছি, জবাব দিল কিশোর। বলেছে এখানে দেখা করবে। আমাদের বয়সের ছেলেকে দেখেছেন? লম্বা, ভালো স্বাস্থ্য, নিগ্রো। সরি, জবাব দিল লোকটা, এখানে আজ কাউকেই দেখিনি আমি। কিন্তু ও এসেছে। আপনি কি সত্যিই দেখেননি? ভয় পেয়ে গেছে কিশোর। না, কাউকেই দেখিনি। দেখো, এটা স্যালভেজ ইয়ার্ড, কারোর সাথে দেখা সাক্ষাতের জায়গা নয়। আর গেটের কাছে আমি সারাক্ষণ বসেও থাকি না যে কেউ এলেই আমি দেখব। হয়তো এসেছিল, আবার চলে গেছে। আরে আরে, কোথায় যাচ্ছ? মূসা ওখানেই আছে, বলে লোকটার পাশ কাটিয়ে এগিয়ে গেল কিশোর। স্তূপ হয়ে রয়েছে গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ, বাম্পার, দরজা, চাকার রিম, টায়ার। সেদিকে তাকিয়ে বলল, কিছু একটা দেখেছিল, জরুরি কিছু। তারপর আমাদেরকে ফোন করেছে। সব কথা বলার আগেই কেউ আটকে ফেলেছে তাকে। ও এখানেই ছিল, আমি শিওর। হঠাৎ বলে উঠল রবিন, এই গাড়ির চাঙ্ক। এখানে কাউকে লুকাতে চাইলে ওর মধ্যেই ভরে রাখতাম আমি হলে। কড়া চোখে ছেলেদের দিকে তাকালো লোকটা। পাগল হয়ে গেছো? তবে জোর নেই তার গলায়, সন্দেহ ফুটেছে। কে রাখতে আসবে? আমাকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে না? মূসা, চিৎকার করে ডাকলো কিশোর। এই মূসা, কোথায় তুমি? মূসা, এই মূসা, কোথায় তুমি? জবাব নেই। আমাকে গাধা পেয়েছো? পড়ে থাকা পুরনো গাড়িগুলোর দিকে তাকাতে লাগলো লোকটা। 100-র বেশি গাড়ি আছে এখানে। ওগুলোর ট্রাঙ্ক আছে। থাকলেও কোনোটাতে আছে খুঁজে বের করতে এটা সারাদিন লেগে যাবে। না, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। কোনোটাতে থাকলে তাড়াতাড়ি বের করবো ওকে। গাড়িগুলোর দিকে এগিয়ে গেল সে। ঘুরতে শুরু করলো ওগুলোর পাশে। তীক্ষ্ণ হয়ে উঠেছে দৃষ্টি। তার পেছনে রয়েছে রবিন আর উলফ, সবার পেছনে লোকটা। উদ্বেগ ফুটেছে চোখের তারায়। মরে যাবে বলছে সে, ট্রাঙ্কে থাকলে মরে যাবে। যা গরম, দম বন্ধ হয়েই শেষ হয়ে যাবে। জবাব দিল না কিশোর। তার কাজ সে করে চলেছে। নীল একটা বুইকের পাশে এসে দাঁড়িয়ে গেল। হাত তুলে দেখালো। গাড়ির বডিতে পুরো হয়ে ধুলো জমে রয়েছে। ট্রাকের তলার কাছটায় ধুলো আছে, তবে হাত পড়েছে। রং দেখা যাচ্ছে পরিষ্কার, নীল। এইটার ট্রাঙ্কি খোলা হয়েছিল? লোকটাকে জিজ্ঞেস করলো কিশোর। কি জানি, গাল চুলকালো সে। হতে পারে, আমি জানি না। একটা শাবল পাওয়া যাবে? ট্রাঙ্কটা নিশ্চয়ই খোলা ছিল। মূসাকে এর মধ্যে ভরে নামিয়ে দেওয়া হয়েছে, লেগে গেছে তালা। কোনো প্রশ্ন করলো না লোকটা, প্রতিবাদ করলো না। চলে গেল দ্রুত পায়ে। শাবল নিয়ে ফিরে এলো। ট্রাঙ্কের নিচের ফাঁকে সেটার মাথা ঢুকিয়ে দিয়ে চার দিতে লাগলো। তাকে সাহায্য করলো উল্ফ। গুঙিয়ে উঠল ধাতু। তলা ছুটে গেল। ঝটকা দিয়ে উঠে গেল তালাটা। মূসা, সামনে ছুটে গেল রবিন। ট্রাঙ্কের মধ্যে পড়ে রয়েছে মূসা, নড়ল না। অস্ফুট স্বরে কিছু বলেই অফিসের দিকে দৌড় দিল লোকটা। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে এলো একে তোয়ালে ভিজিয়ে নিয়ে। ততক্ষণে উঠে বসেছে মূসা। দুদিক থেকে তাকে ধরে রেখেছে রবিন আর কিশোর। আমার কিছু হয়নি, আমি ভালো আছি, প্রায় ফিসফিস করে বলল মূসা। এত গরম ছিল, বাপরে বাপ, বাতাসের নামগন্ধও নেই। চুপ করে থাকো, বলে ভেজা তোয়ালেটা মূসার কপালে চেপে ধরলেন লোকটা। পুলিশকে ডাকতে হবে, আর একটু হলেই মরে যেতে। শেষে লাশ নিয়ে পড়তাম আমরা বিপাকে। কি হয়েছিল মূসা? জিজ্ঞেস করলো কিশোর। তোয়ালেটা নিয়ে মুখে চেপে ধরল মূসা। ডেভিড ওয়াল্টারের পিছু নিয়ে এখানে এলাম। ছাউনির ভেতরে একটা ধূসর ভ্যান পার্ক করা ছিল। তার মধ্যে দেখলাম অসংখ্য ফিল্ম ক্যান। একটা মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তারপর রবিন বলল, বলো কি? মিস ম্যাকাফির ছবি। প্রায় চেঁচিয়ে উঠল উল্ফ। ডেভিড ওয়াল্টার পেয়েছে? তাই তো মনে হলো, কয়েকটা লেবেলও দেখেছি। গাড়িটা নিয়ে চলে গেল ওয়াল্টার। ওই সময় আমি আপনাকে ফোন করার চেষ্টা করেছি। তার মানে ওয়াল্টারই ছবিগুলো চুরি করেছে? কিশোর বলল, আগুনও সেই লাগিয়ে থাকতে পারে, লোকের নজর আরেকদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে, যাতে ডাকাতেরা নিরাপদে ফিল্মগুলো সরিয়ে নিতে পারে।
নিশ্চয়ই তোমাকে দেখেছি ও, রবিন বলল। তাই যখন ফোন করতে গেলে তুমি পিছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে ফেললো। না, ভুরু কুচকে ঘটনাটা মনে করার চেষ্টা করলো মোসা। ও নয়, আমাকে যে মেরেছে সে রাস্তা থেকে আসেনি, ইয়ার্ডেরই কোনোখান থেকে বেরিয়ে এসে অফিসে ঢুকেছে। ওভারঅল পরা লোকটার উপর চোখ চলে গেল রবিনের। না না, আমি না, চেঁচিয়ে উঠল লোকটা। কি যে হচ্ছে তাই তো বুঝতে পারছি না। আমি ওকে মারিনি, আমার নিজেরও বাচ্চা কাচ্চা আছে। এখানে বেড়ার ভেতরে কাউকে ঢুকতে দিই না আমি। আপনার কথা বিশ্বাস করি, কিশোর বলল। তবে মুসা যখন বলছে লোকটা ডেভিড ওয়াল্টার নয়, তাহলে অন্য কেউ হবে। ওর সহকারী হবে, আন্দাজ করলো রবিন। মনে হচ্ছে ফিল্ম চুরি করতে ল্যাবরেটরিতে ঢুকেছিল দুজন ডাকাত। বেশ চালাকি করেছে। বুদ্ধি করে ভ্যানটা এনে লুকিয়েছে এমন জায়গায় যেখানে সহজে কারোর নজরে পড়বে না। তবে মস্ত ঝুঁকি নিয়েছে, কিশোর বলল। এখানে আস্ত গাড়ি থাকে না, নিশ্চয়ই খুলে টুলে ফেলেন। লোকটার দিকে তাকালো সে। ওটাকেও ভাঙতে যেতে পারতেন, তাহলেই দেখে ফেলতেন। ধূসর ভ্যান, ভেবে বলল লোকটা। না, ওটা ভাঙতাম না। একটা লোক এসে আমাকে ধরলো, টাকা দিল, গাড়িটা কয়েকদিন পার্ক করে রাখার জায়গা দেওয়ার জন্যে, দিয়ে দিলাম। তাই? ভুরু তুলল কিশোর। ভয় পেয়ে গেছে লোকটা। চুরি করে এনেছে? চোরে মাল ছিল নাকি ওর মধ্যে? আমি জানতাম না, সত্যি বলছি, বিশ্বাস করো, আমি জানতাম না। চুরিদারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। আমি পরিষ্কার ব্যবসা করি। তোমরা পুলিশকে ফোন করতে বলেন? আমার কথা কিছুতেই বিশ্বাস করবে না ওরা। অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল লোকটা। বিপদে পড়ে যাব। লোকটা কেমন ছিল জানো? লম্বা, ঝোলা কালো চুল। ডেভিড ওয়াল্টার? উল্ফ বলল। না, ওই নাম নয়। লোকটা বলল। নামটা শুনতে একটু অদ্ভুতই। বলল মিস্টার পাক। বলল তার বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই, তাই এখানে রেখে যেতে চাইল। এখন বুঝতে পারছি, তখন সন্দেহ না করাটা বোকামি হয়ে গেছে। বেশি টাকা দিতে চাইল, লোকটা তা সামলাতে পারেনি। লোভী মানুষের ক্ষতি করে, রবিন বলল। তা করে, বিন্দুমাত্র সন্দেহ করলেও তার গাড়ি রাখতাম না আমি, যত টাকাই দিত না কেন। যাকে, যা হওয়ার হয়েছে, কিশোর বলল। এখন আর বলে লাভ নেই। পুলিশকে জানাবো না আমরা। আমাদের কথাও বিশ্বাস করবে বলে মনে হয় না। বলতে গেলে হয়তো হাতে প্রমাণ নিয়ে বলতে হবে। চোরাই ছবিগুলোই তো প্রমাণ, বলল মোসা। খুব শক্ত প্রমাণ। তা ঠিক, তবে সেগুলো সব ধরতে পারলে আর কি। ওয়াল্টার নিশ্চয়ই বসে নেই, এতক্ষণে হয়তো আবার কোথাও লুকিয়ে ফেলেছে। তার অ্যাপার্টমেন্টে গিয়ে তল্লাশি চালিয়ে দেখা যেতে পারে আর কিছু পাওয়া যায় কিনা। উঠে দাঁড়ালো মোসা। এক পা দুপা করে হেঁটে দেখলো, যেন তার ভয়, শরীরের ভার রাখতে পারবে না পা। পারছো? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো রবিন। অসুবিধা হচ্ছে না তো? যেতে পারবে আমাদের সঙ্গে? তা তো পারবো। তাহলে চলো, আরো সাবধান হতে হবে আমাদের, কিশোর বলল। ওয়াল্টারকে নিশ্চয়ই হুঁশিয়ার করে দিয়েছে, তৈরি হয়ে আমাদের জন্য ঘাপটি মেরে বসে থাকতে পারে। আর যে করেছে, রবিন যোগ করলো, তার ব্যাপারেও সতর্ক থাকতে হবে আমাদের। মোসাকে তো শেষই করে দিয়েছিল, বোঝা যাচ্ছে। খুন করতেও দ্বিধা করবে না সে। আমিও যাব তোমাদের সঙ্গে, ওয়াল্টারের বাড়ির সামনের মোড়ে গাড়ি রেখে বলল উল্ফ। আসুন, ভালোই হয়। উল্ফের চওড়া কাঁধের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকালো কিশোর। হাসলো। আপনার মতো শক্তিশালী মানুষ আমাদের দরকার। ভয়ানক একটা খুনির সাথে মোকাবেলা করতে হতে পারে আমাদের। সরু পথ পেরিয়ে এসে বাড়িটার আঙিনায় ঢুকলো ওরা। চারটা দরজা দেখা যাচ্ছে। কলিং বেলের সুইচের পাশে একটা দরজায় দেখা গেল ডেভিড ওয়াল্টারের নাম লেখা রয়েছে। বেল বাজালো উল্ফ। সাড়া না পেয়ে ডাকলো, ওয়াল্টার, বাসায় আছেন? জবাব নেই। দরজার নাপ ধরে মোচড় দিল কিশোর। সাবধান, নিচু গলায় বলল রবিন। ভেতরে লোকগুলো থাকতে পারে। ঠেলে পাল্লা খুলে ফেলল কিশোর। লিভিং রুমে উকি দিল। নীরব, প্রায় শূন্য, জিনিসপত্র নেই। ওয়াল্টারের নাম ধরে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে পড়ল সে। রান্নাঘরে উকি দিল। তার পেছনে এসে দাঁড়ালো ছেলেরা। লিভিং রুম, রান্নাঘর, ছোট হলঘর, সব জায়গায় খুঁজে চুজে কিছু না পেয়ে অবশেষে শোবার ঘরে এসে ঢুকলো।
হা হয়ে খুলে রয়েছে একটা আলমারির দরজা, কয়েকটা হ্যাঙ্গার ঝোলানো রয়েছে শুধু, আর কিচ্ছু নেই। দেরি করে ফেলেছি, কিশোর বলল। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে একের পর এক ড্রয়ার টেনে খুলতে লাগলো, সব খালি। চলে গেছে, রবিন বলল। হাত ঘড়ির দিকে তাকালো কিশোর। মুসা ওকে চলে যেতে দেখেছে প্রায় 2 ঘন্টা আগে। তাকে হুঁশিয়ার করার যথেষ্ট সুযোগ পেয়েছে অন্য লোকটা। দুজনে মিলে ফিল্মগুলো কোথাও লুকিয়ে ফেলেছে। তারপর এখানে ফিরে এসে জিনিসপত্র গুছিয়ে নিয়ে কেটে পড়েছে ওয়াল্টার। গোয়েন্দারা সূত্র খুঁজছে, আর উলফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কিছুই পাওয়া গেল না। না, তবে বোঝা যাচ্ছে, বলল কিশোর। ওয়াল্টারের সাথে আরো লোক আছে। একা একা ওর পক্ষে এতটা নিখুঁতভাবে কিছু করার উপায় ছিল না। নোবার প্রেসে নিজের অফিসে বসে ল্যাবরেটরির উপর নজর রেখেছে সে। দেখেছে কখন কোন কর্মচারী আসে, কখন বেরোয়, কি কি কাজ হয়, এই সব। কখন ডাকাতিটা করতে হবে তাও আন্দাজ করেছে। তবে একটা কথা জানার কথা নয় তার, যে হারভে ভিডিও ফিল্মগুলো কিনবে। কি করে জানলো? আর এটাই বা জানলো কিভাবে যে গ্রিন পিকচার ল্যাবরেটরিতে ওগুলো দেওয়া হবে মেরামত করার জন্যে? উলফের দিকে তাকালো সে। লেমিলের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল বলতে পারবেন? না। একটা সোফার ওপাশে মেঝের উপর কিশোরের নজর। এগিয়ে গিয়ে তুলে নিল কিছু। এই একটা জিনিসই প্রমাণ করে যে ওয়াল্টার বাস করতো এখানে। সবার দেখার জন্য তুলে ধরল সে। চ্যাপটা হয়ে যাওয়া আগে দেশলাইয়ের বাক্স। সোফার পাশের টেবিলটা ধরে ঝাঁকি দিল সে। নড়ে, একটা পা ঠিক মতো বসে না মেঝেতে। বলল, এই বাক্সটা পায়ের তলায় দিয়েছিল যাতে না পড়ে। আর এটাই তোমার প্রয়োজন ছিল, হেসে বলল রবিন, শার্লক হোমসের মতো। একটা রঙিন বোতাম পেয়ে গেল, ব্যাস। তা থেকেই সে দিব্যি বলে দিল অপরাধীকে, এমনকি কোন দেশে বাড়ি, কি কাজ করে, সব। আর তুমি তো বোতামের চেয়ে অনেক বড় একটা জিনিস পেয়ে গেলে। এখন বলো, ওয়াল্টারের সম্পর্কে কি কি জানলে? বাক্সটা হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কিশোর। অদ্ভুত হাসি ফুটেছে মুখে। এটা এসেছে জাভা আইলস রেস্টুরেন্ট থেকে। ঠিকানা দেখেই বোঝা যায় ওটা নোবার প্রেসের কাছে। আগুন লাগার রাতে ওই রেস্টুরেন্টে বসে ডিনার খেয়েছিল ওয়াল্টার। তবে তার আগে ল্যাবরেটরিতে ঢুকেছিল ফিল্মগুলো চুরি করার জন্যে। থামলে কেন? মুসা বলল, জাভা আইলস ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট, এবং তাতেই অনেক কিছু খাপে খাপে মিলে যাচ্ছে। ইয়ার্ডের লোকটার কাছে ওয়াল্টার তার নাম বলেছে পাক। শেক্সপিয়ারে একটা চরিত্র আছে ওই নামে। এ শুধু গোলমাল পাকাতো। আর একটা নাম ছিল তার, রবিন গুডফেলো। গুডফেলো? চেঁচিয়ে উঠল রবিন। চার্লস গুডফেলো? মিস ম্যাকাফির যানচক্রের একজন? হ্যাঁ, কোভেনের সেই হারানো সদস্য যাকে আমরা খুঁজছি। আমরা জানি হল্যান্ডে বড় হয়েছে চার্লস গুডফেলো, আর ওখানে অনেক ওলন্দাজি ইন্দোনেশিয়ান খাবার পছন্দ করে, কারণ ইন্দোনেশিয়ায় এক সময় ওলন্দাজরা উপনিবেশ স্থাপন করেছিল। ডেভিড ওয়াল্টারেরও পছন্দ ওই খাবার। সেজন্যই জাভা আইলস রেস্টুরেন্টে নিয়মিত খেতে যেত। খাইছে, বলে উঠল মোসা। তাহলে ডেভিড ওয়াল্টার আর চার্লস গুডফেলো একই লোক, কোভেনের একজন সদস্য? হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর। এখন অনেকগুলো প্রশ্নের জবাব জানতে হবে আমাদের। ফিল্মগুলো বিক্রির খবর সে কি করে জানলো? কোভেনের কোন লোকটা বলেছে? হারভে ভিডিওর কারোর সাথে পরিচয় আছে কিনা? ফগের কাছ থেকে তথ্য জোগাড় করেছে না অন্য কারো কাছ থেকে? এখন ভেবে লাভ হবে না, বুঝতে পারবো না। সময় সব বলে দেবে। শুধু একটা কথা জানি আমরা, কে ফিল্ম চুরি করেছে। পাণ্ডুলিপিটাও হয়তো সেই চুরি করেছে, রবিন বলল। তার জানা ছিল কোথায় আছে ওটা, কোথায় চাবি পাওয়া যাবে। এমনকি উলফের ড্রয়ার থেকে চাবি চুরি করে নিয়ে গিয়ে ডুপ্লিকেট আর একটা বানিয়ে নেওয়াও তার পক্ষে সম্ভব ছিল। আগুনটাও তার পক্ষে লাগানো সহজ, বলল মুসা। কিন্তু ও পাণ্ডুলিপি চুরি করবে কেন? উলফের প্রশ্ন। ওটা ছাপা হলে ওর কি ক্ষতি হতো? ঠোঁট ডালো কিশোর। কি জানি, হয়তো এমন কিছু লেখা রয়েছে যেটা তার মুখোশ খুলে দেবে। এত বছর পরেও হয়তো ক্ষতি হবে তার। পুলিশকে জানানোর সময় হয়েছে। আমরা কি করে জেনেছি এটা বোঝানো মুশকিল হবে তাদের। তবু বলতে হবে। আমার বাসা থেকেই ফোন করা যাবে, এখান থেকে করা উচিত হবে না।
চুরি করে আমরা অন্যের বাড়িতে ঢুকেছি, এটা বেআইনি। পুলিশকে খবর দিলে আগে সেটার কৈফিয়ত দিতে দিতেই জান বেরোবে আমাদের। উলফের অ্যাপার্টমেন্ট ওখান থেকে বেশি দূরে না। পথে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ল সে। বলল, চাচার মন থেকে অনেক ভার নেমে যাবে। ফিল্ম তো চুরি করেছে এই ওয়াল্টার, আমরাই দেখেছি তার ভ্যানে। বাকি থাকলো এখন আগুন কে লাগিয়েছে সেটা বের করা। পুলিশের হাতে পড়লে চাপ দিয়ে ঠিকই কথা বের করে ফেলবে। সন্দেহ থেকে মুক্তি পাবে চাচা। অ্যাপার্টমেন্টে ঢুকে চাচাকে ডাকলো উলফ। জবাব নেই। এখনো ফিরলো না। বিড়বিড় করলো উলফ। তোমরা বেরিয়ে যাওয়ার পরপরই বলল গলফ খেলতে যাবে, এতক্ষণে তো চলে আসার কথা। হঠাৎ যেন অস্বস্তি বোধ করতে লাগলো উলফ। ভয়ে ভয়ে ঢুকলো গিয়ে চাচা শোবার ঘরে। লিভিং রুম থেকে 3 গোয়েন্দা শুনলো একটা আলমারি খোলার শব্দ। তারপর নানা রকম জিনিস বের করে ছুঁড়ে ফেলার আওয়াজ। খোঁজাখুঁজি করছে সে। বেরিয়ে এলো কয়েক মিনিট পরেই। চলে গেছে। তুমি আর রবিন ফেরার পর মোসার ফোন পেয়ে তো আমরা বেরিয়ে গেলাম। তারপর আবার ফিরে এসেছিল চাচা। একে ছোট সুটকেসে জিনিসপত্র ভরে নিয়ে চলে গেছে। একটা সুটকেস নেই। নিশ্চয়ই ভয়টাই পেয়েছে কোনো কারণে, পালিয়েছে। পুলিশকে এখন আর ফোন করতে পারছি না আমরা, তাহলে চাচাকে বিপদে ফেলে দেবে ওরা। ওরা ধরেই নেবে আগুন চাচাই লাগিয়েছে। তা নেবে, সন্দেহভাজন লোকটা পালালে পুলিশ কেন, যে কেউ এটা ভাবতে পারে, কিশোর বলল। তবে সন্দেহ করলে কি সেটা অন্যায় হবে? আমরা কি সত্যিই জানি তিনি আগুন লাগাননি? সে রাতে সত্যিই তাস খেলতে গিয়েছিল কিনা জানতে বলেছিলাম আপনাকে। উলফে জিজ্ঞেস করলো কিশোর। জেনেছেন? জেনেছি। মুখ কালো হয়ে গেছে তরুণ প্রকাশকের। চাচাকে অপরাধী ভাবতে আমার কষ্ট হচ্ছে। 10:30টায় ওখানে গিয়ে পৌঁছেছিল। দেরি হলো কেন জিজ্ঞেস করেছি। বলল বেভারলি ড্রাইভে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তা কিছুক্ষণের জন্য ব্লক করে দিয়েছিল পুলিশ। তার মানে নোবার প্রেসে আগুন তিনি লাগিয়ে থাকতে পারেন, পাণ্ডুলিপিটাও চুরি করে থাকতে পারেন। মাথা ঝাঁকালো উলফ। আমি ভাবতেই পারছি না চাচা এই কাজ করবে, কিন্তু মোটিভ রয়েছে তার, এই কথাও অস্বীকার করতে পারছি না। টাকার টানাটানি চলছিল তার, কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, পাণ্ডুলিপিটা চুরি করবে কেন? কি লাভ? নিচের ছোটে চিমটি কাটলো একবার কিশোর। এর মানে ঝড়ের গতিতে ভাবনা চলেছে মাথায়। তার বিরুদ্ধে হয়তো কিছু লেখা ছিল ওই পাণ্ডুলিপিতে, যেটা তার সাংঘাতিক ক্ষতি করতে পারে। কি সেটা? আর তরুণ বয়সে কি মিস ম্যাকাফির সঙ্গে তার পরিচয় ছিল? হয়তো সে কারণেই মিস ম্যাকাফির কথা উঠলেই তিনি চলে যান। আরো কয়েকবার ঠোঁটে চিমটি কাটলো সে। জোরে একটা নিঃশ্বাস ফেললো। আশ্চর্য, যেখান থেকে শুরু করছি ঘুরে ফিরে সেই একই জায়গায় ফেরত আসছি। মিস থালিয়া ম্যাকাফি, একমাত্র তিনিই জানেন এখন পাণ্ডুলিপিতে কি লেখা রয়েছে, আর তিনিই সেটা বলতে পারবেন আমাদের। তার সঙ্গে যে করেই হোক দেখা করতেই হবে আমাদের, কথা বলতে হবে। আর বলতে হবে যখন লেমিল গিফট থাকবে না। ওই লোকটাকে আমার আগেই পছন্দ হয়নি, এখন ওকে সন্দেহ থেকেও বাদ দিতে পারছি না আর। কিন্তু কিভাবে দেখা করবে তার সাথে? উলফ বলল। ফোন ধরেন না তিনি, কারো কথার জবাব দেন না, বাইরে বেরোন না, ডাক বক্সও হয়তো নিজে খোলেন না। তাহলে তো চিঠি লিখেও যোগাযোগ করা যাবে না। লেমিলকে ফোন করে বলুন তার সঙ্গে জরুরি কথা আছে। কোনো রেস্টুরেন্টে ওকে নিয়ে যান লাঞ্চ খাওয়ানোর জন্যে। মোট কথা কিছুক্ষণের জন্য ওকে আটকে ফেলুন, 2 ঘন্টাই যথেষ্ট। ওই সুযোগে আমরা গিয়ে মিস ম্যাকাফির সঙ্গে কথা বলে আসব। কিন্তু ডিফের সঙ্গে কি নিয়ে কথা বলবো? পাণ্ডুলিপি হারানোর কথা বলে দিল রবিন। হারিয়েছে, আবার ফেরত পাওয়া যাবে। তোমরা বলেছ বের করে দেবে। বলেছি, চেষ্টারও কুসুর করছি না, কিন্তু একটা পাণ্ডুলিপি নষ্ট করা অতি সহজ কাজ। আগুন লাগিয়ে পুড়িয়ে ফেললেই হলো। হয়তো কোনোদিনই আর বের করতে পারবো না আমরা। আজ হোক কাল হোক লেবেলকে বলতেই হবে আপনার। কতদিন আর চেপে রাখবেন? 3 দিন তো হয়েই গেল। টাকার জন্য চাপ দিতে আরম্ভ করবে সে। নিন, ফোন করুন, বলুন তার সঙ্গে আপনি দেখা করতে চান। ঘুমিয়ে উঠল। আচ্ছা। ফোন করতে গেল সে। কয়েক মিনিট পর ফিরে এসে বলল, করেছি। কাল 12:30টায় সান্তা মনিকার কোরাল কোভে আসতে বলেছি। গুড, বলল কিশোর। নাক মুখ কুঁচকে রেখেছে মুসা।
তাহলে কি সত্যিই মিস ম্যাকাফির সঙ্গে দেখা করতে যাচ্ছি আমরা? লেমিল না থাকলে হয়তো দরজাই খুলবেন না, কিংবা হয়তো এলিনা ফিউজ আটকাবে আমাদের। কুত্তা একটা আছে, মনে রেখো, বিশাল এক ডোবারম্যান পিঞ্চার। কিছুই বলিনি আমি। মনের জোর থাকলে দুনিয়ার কোনো কাজই অসম্ভব নয়। আর মিস ম্যাকাফি তো একজন মানুষ, দেখা তার সঙ্গে করাই যাবে। তবে পরদিন দুপুরে যখন রওনা হলো ওরা, তখন কিশোরের মনের জোরও অনেকখানি কমে গেল। সাইকেল নিয়ে কোস্ট হাইওয়ে ধরে রবিন আর মুসার সঙ্গে চলে এসেছে। র্যাঞ্চের গেটের কাছে পৌঁছে মাঠের কিনারের ঝোপের ভেতরে ঢুকে পড়লো সাইকেল সহ। আগে লেমিল বেরিয়ে যাক, কিশোর বলল, তারপর যাব। কুত্তাটাকে ছেড়ে না রেখে গেলেই বাঁচি, আর রাখলেও অবশ্য ক্ষতি নেই। আমাদেরকে আটক করবে ওটা, ঘেউ ঘেউ করে মনিবদের জানাবে। আমরাও মিস ম্যাকাফির নাম ধরে ডাকতে শুরু করব, তিনি এসে উদ্ধার করবেন আমাদের। ইঞ্জিনের শব্দ শোনা গেল। একটা গাড়ি আসতে দেখা গেল খোয়া বিছানো পথ ধরে। ওই আসছে, রবিন বলল। ধুলোর ঝড় তুলে বেরিয়ে গেল কালচে ধূসর রঙের একটা মার্সিডিজ। ওটা হাইওয়েতে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো 3 গোয়েন্দা। তারপর বেরিয়ে এলো সাইকেল নিয়ে, উঠে পড়লো লেবু বনের মধ্যে দিয়ে চলে যাওয়া খোয়া বিছানো পথে। সাইকেল চালিয়ে চলেছে, কুকুরটা উদয় হচ্ছে না। কিন্তু যেই বাড়ির সামনে পৌঁছলো, ভেতরে কোনোখান থেকে শুরু হলো গলা ফাটিয়ে ঘে ঘেউ চিৎকার। মারছে রে, গুঙিয়ে উঠল মুসা। সাইকেল রেখে সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে পড়ল কিশোর। বেল বাজালো, কেউ এলো না দরজা খুলতে। আবার বাজালো সে। তারপর চিৎকার করে ডাকতে শুরু করলো, মিস ম্যাকাফি, মিস ম্যাকাফি, দরজা খুলুন প্লিজ। দরজার ওপাশে লাফালাফি শুরু করলো কুকুরটা। পাল্লার গায়ে লাফিয়ে পড়ছে, নখের আঁচড় কাটছে। এই পাশ থেকেই বোঝা গেল। চলো ভাগি, মুসা বলল। মিস ম্যাকাফি, আবার ডাকলো কিশোর। কে? দরজার ওপাশ থেকে জিজ্ঞেস করলো কেউ। এই জিগু, থাম, চুপ কর। কে, মিস ফিউজ? দরজা খুলুন দয়া করে। আমার নাম কিশোর পাশা, জরুরি কথা আছে। তালায় চাবি ঢোকানোর শব্দ হলো। কয়েক ইঞ্চি ফাঁক হলো পাল্লাটা। ঘুম ঘুম চোখে তাকিয়ে রয়েছে ফ্যাকাশে নীল একজোড়া চোখ, বিস্মিত। চলে যাও, এলিনা বলল। জানো না এখানে কলিং বেল বাজানো নিষেধ, কেউ বাজায় না। তাহলে রেখেছেন কেন? জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কিশোরের, কিন্তু করলো না। বলল, আমরা মিস ম্যাকাফির সঙ্গে কথা বলতে চাই, তার প্রকাশকের কাছ থেকে এসেছি। প্রকাশক? প্রতিধ্বনি করলো যেন এলিনা। থালিয়ার কোনো প্রকাশক আছে বলে তো জানি না। সরে গেল এলিনা, পুরো খুলে দিল পাল্লা। লম্বা চুল এসে পড়েছে মুখের উপর। তাকিয়ে রয়েছে বটে কিশোরের দিকে, তবে তাকে দেখছে বলে মনে হয় না। কেমন শূন্য দৃষ্টি। মিস ফিউজ, জিজ্ঞেস করলো কিশোর, আপনার শরীর ঠিক আছে? চোখ মিটমিট করলো মহিলা, যেন চোখ থেকে ঘুম তাড়াতে পারছে না। গড়গড় করে উঠল কুকুরটা। ওটাকে আটকে রাখুন কোথাও। কুকুরটাকে দেখালো কিশোর, ভয় লাগছে। কুকুরটার কলার ধরে হাঁটতে শুরু করলো এলিনা। টলমল করছে পা। রান্নাঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। তারপর ঢুকলো হল ঘরে। ডাকলো, থালিয়া, দেখে যাও, কয়েকটা ছেলে এসেছে কথা বলতে। চারপাশে তাকালো কিশোর। লিভিং রুম দেখলো, তাতে রয়েছে সেই কাঠের চেয়ারগুলো। ডাইনিং রুমে বেঞ্চ, কান পেতে রয়েছে পদশব্দের আশায়। শোনা গেল না, শুধু টিকটিক করে বেজে চলেছে লিভিং রুমের ঘড়িটা। ভুতুড়ে দুর্গের মতো লাগছে জায়গাটাকে, বলল সে। কিছুই নড়ে না এখানে, কেউ আসে না, কেউ যায় না। যাওয়া আসা? ঘুম জড়ানো কণ্ঠে বলল এলিনা। কিশোরের মনে হলো যেন গলার ভেতর মরচে পড়ে গেছে। সেজন্যই স্বরটা ওরকম। কেন আসবে এখানে? কারো সাথে আর দেখা করি না আমরা। এক সময় করতাম, জমজমাট ছিল সবকিছু। এখন সব শেষ। আর লেমিল যখন থাকে না, চুপ হয়ে গেল সে, যেন কোনো কিছু অবাক করেছে তাকে। লেমিল না থাকলে কি ঘটে? মনে করা শক্ত, সবসময়ই থাকে, কিন্তু এখন গেল কোথায়? ডাক দেয়া হয়েছে মহিলাকে। কানের কাছে ফিসফিস করে বলল মুসা। মনে হয়, একমত হলো কিশোর।
এলিনার দিকে ফিরল। মিস ম্যাকাফি কোথায়? হাত নেড়ে কি বোঝাতে চাইলো এলিনা বুঝলো না কিশোর। তারপর চেয়ারে বসে ঝুলতে শুরু করলো। হচ্ছেটা কি বলতো? অবাক হয়ে বলল রবিন। খুঁজতে শুরু করলো তিন গোয়েন্দা। প্রথমে খুঁজলো নিচতলায়, তারপর উঠলো উপরে। এখানে আসার আগে মুসাই বেশি ভয় পেয়েছিল, এখন যা করার আগে আগে সেই করতে লাগলো। সিঁড়ি বেয়ে সেই প্রথমে দৌড়ে উঠল। কোণের দিকে একটা বড় বেডরুমে পাওয়া গেল মিস ম্যাকাফিকে। জানলা দিয়ে সাগর চোখে পড়ে। বড় একটা খাটের উপর হাতে বোনা চাদর বিছানো, তাতে শুয়ে আছেন অভিনেত্রী, পরনে বাদামি গাউন। এত চুপচাপ প্রথমে তো মনে হলো নিঃশ্বাস ফেলছেন না। তার কাঁধে হাত ছোঁয়ালো মুসা, নরম গলায় ডাকলো, মিস ম্যাকাফি। নড়লেন না মহিলা। তাকে ঝাঁকুনি দিয়ে আরেকটু জোরে ডাকলো সে। মনের মধ্যে ঘুরছে কিশোরের কথা। ভুতুরে দুর্গের মতো লাগছে জায়গাটাকে, কিচ্ছু নড়ে না এখানে। তার সঙ্গে আর একটা বাক্য যোগ করলো মুসা, আর দুর্গের ভেতরে শুয়ে রয়েছেন এক অপূর্ব সুন্দরী নারী। সবকিছু যেন খাপে খাপে মিলে গেল পুরনো অদ্ভুত দুর্গের সাথে। কাউন্ট ড্রাকুলার দুর্গের কথা মনে পড়াতে শিউরে উঠল সে। জোর করে ভয় তাড়ানোর চেষ্টা করলো মন থেকে। কিন্তু যাচ্ছেন না কেন মহিলা? জাদু করে রেখে গেছে কেউ? জবাব দিচ্ছেন না কেন? কিশোর চিৎকার করে ডাকলো মুসা, রবিন জলদি এসো, মিস ম্যাকাফিকে পেয়েছি, কিন্তু মনে হচ্ছে উনি বেঁচে নেই। অ্যাম্বুলেন্স ডাকা দরকার, পরামর্শ দিল রবিন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত তুলল মুসা, ঠিক হয়ে যাচ্ছেন উনি। আস্তে একটা শব্দ করলেন মিস ম্যাকাফি, যেন প্রতিবাদ করছেন। তারপর চোখ মেললেন। ঘুমে জড়ানো ঘোলাটে দৃষ্টি। মিস ম্যাকাফি, কফি বানিয়ে এনেছি, রবিন বলল। নিন, খাওয়ার চেষ্টাও করুন। থালিয়া। বিছানায় বসলো এলিনা, তার হাতেও একটা কাপ। ওঠো, ছেলেগুলো খুব ভালো, কফি বানিয়ে দিয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তবে ওরা বলছে আমাদেরকে নাকি ওষুধ খাইয়েছে লেমিল, ঘুম পাড়ানোর জন্যে। জোর করে উঠে বসলেন মিস ম্যাকাফি, শরীরে বল পাচ্ছেন না যেন। রবিনের বাড়িয়ে দেয়া কাপটা নিলেন কাপা হাতে। দৃষ্টি স্বচ্ছ হয়নি এখনো। কয়েকবার চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন, কে তোমরা, কি জন্য এসেছ? ঘর ঘর শব্দ বেরোলো গলা দিয়ে। আগে কফিটা শেষ করুন, মোলায়েম গলায় বলল কিশোর। আমাদের কথা শুনতে হলে আগে মাথা পরিষ্কার হওয়া দরকার আপনার। কফি খেয়ে অনেকটা সুস্থ হলেন মিস ম্যাকাফি। বলতে শুরু করলো কিশোর, আমরা এলিনোর হেসের হয়ে কাজ করছি। তার ডাকনাম উলফ। আপনার পাণ্ডুলিপিটা খুঁজে বের করতে তাকে সাহায্য করছি আমরা। আমার পাণ্ডুলিপি? বুঝতে পারছেন না যেন মিস ম্যাকাফি, কিসের পাণ্ডুলিপি? আপনার মেমোয়ার্স, স্মৃতিকথা মিস ম্যাকাফি। আমার স্মৃতিকথা? কই, আমি তো শেষই করিনি। ও, তোমাদেরকে কিন্তু চিনতে পেরেছি আমি। সে রাতে তোমরাই এসেছিলে পাহাড়ে পথ ভুল করে। এই যে যেদিন যেদিন আমরা স্যাবাট অনুষ্ঠান করেছিলেন। কিশোর বলল, লুকোনোর কিছু নেই মিস ম্যাকাফি, সব জানি আমরা। একটা শিশি দেখালো। পেছনের বেডরুমের বাথরুমে পেয়েছি এটা, ঘুমের ওষুধ। বেরিয়ে যাওয়ার আগে খাইয়ে দিয়ে গেছে লেমিল, যাতে দরজা খুলতে না পারেন আপনারা, কারো সাথে কথা বলতে না পারেন। শিশিটার দিকে তাকিয়ে রইলেন মিস ম্যাকাফি। যাওয়ার আগে চা বানিয়ে খাইয়েছিল। তাহলে তাতেই মিশিয়েছে, রবিন বলল। আগেও কি বেরোনোর আগে এরকম করেছে সে? দিন কয়েক আগে হঠাৎ বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সাধারণত ওরকম সময় ঘুমাই না আমি। ভারী অদ্ভুত লেগেছিল। আরো অবাক হয়েছিলাম যখন এলিনা বলল একই সময়ে ও ঘুমিয়েছে। সেই বিকেলে হয়তো পাণ্ডুলিপিটা নিয়ে উলফের অফিসে গিয়েছিল লেমিল, কিশোর অনুমান করল। পাণ্ডুলিপি? এলিনোর হেস? কণ্ঠের জোর বেড়েছে মিস ম্যাকাফির। ব্যাপার কি, খুলে বলো তো। বলতে লাগলো কিশোর। মাঝে মাঝে কথা জুগিয়ে দিল রবিন আর মুসা। নুবার প্রেসে লেমেল ডিফের পাণ্ডুলিপি দিয়ে আসা থেকে শুরু করলো। আগুন লাগার কথা বলল, পাণ্ডুলিপি চুরি যাওয়ার কথা বলল। মেমোয়ার্স ছাপার কন্ট্রাক্টে আপনার সই রয়েছে, কিশোর বলল। তার মানে ওটা জাল? নিশ্চয়ই, জোর দিয়ে বললেন মিস ম্যাকাফি। আমি কোনো কন্ট্রাক্ট সই করিনি।
আর আমার লেখা স্মৃতিকথা এখনো এ বাড়িতেই আছে, আমার ড্রয়ারে। কাল রাতেও লিখেছি। ওই যে বিছানার পায়ের দিকে রাখা বড় একটা চেস্ট অফ ড্রয়ার দেখালেন তিনি, ওটাতে আছে। ড্রয়ার খুলল মুসা, তিনজনেই দেখলো হাতে লেখা এক গাদা কাগজ পড়ে রয়েছে। এটা থেকেই নিশ্চয়ই নকল করেছে লেমিল, রবিন বলল। তারপর নিয়ে গিয়ে দিয়ে এসেছে উলফেসকে। তারপর সেই কি চুরি করানোর ব্যবস্থা করেছে চার্লস গুডফেলোকে দিয়ে? গুডফেলো? ভুরু কোচকালেন মিস ম্যাকাফি। চোরটা আবার এই শহরে এসেছে নাকি? ও, গুডফেলো তাহলে যাতে চোর, কিশোর বলল। হ্যাঁ, চোর। হাতে নাতে ধরেছিলাম একবার। ক্যাথারিন দ্য গ্রেট ছবি শুটিং এর সময় ড্রেসিং রুমের ড্রয়ারে একটা হীরার হার খুলে রেখেছিলাম আমি। সেটা চুরি করেছিল সে। পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম, হাতে পায়ে ধরে অনেক মাফ চাইলো, বলল আর চুরি করবে না। ছেড়ে দিলাম। কিছুদিন পর আবার চুরি করলো। কয়েকজন মহিলার ব্যাগ থেকে টাকা নিয়ে নিল। দি অ্যাসফোর্ডেল স্টোরির শুটিং চলছে তখন। একেবারেই তো চোর, রবিন বলল। তার কথা আপনার স্মৃতিকথা লিখেছেন নাকি? মনে হয় উল্লেখ করেছি। এটা একটা মোটিভ। তার ভয় বই পড়ে তাকে চিনে ফেলবে লোকে, যদিও আসল নাম সে কমই ব্যবহার করে। আর ল্যাবরেটরিতে ফিল্ম চুরি। কিসের ফিল্ম জানতে চাইলেন মিস ম্যাকাফি? যেসব ছবি আপনি হার্ভে ভিডিওর কাছে বিক্রি করেছেন, জবাব দিল কিশোর। আপনি কি জানেন আপনার সমস্ত ছবির নেগেটিভ টেলিভিশন কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে? নাকি আপনাকে ঘুম পাড়িয়ে রেখে আপনার অজান্তেই এই কাজটা করেছে লেমিল নিজে? না, এটা আমি জানি। কথাবার্তা সব সেই বলেছে। তবে চুক্তি সই করেছি আমি। কিন্তু চুরি গেছে বললে? গেছে নোবার প্রেসের পাশের একটা ল্যাবরেটরি থেকে, প্রেসে আগুন লাগার আগে। তারপর ওগুলো ফেরত দেওয়া হবে বলে টাকা দাবি করা হয়েছে। আমার বিশ্বাস নিরাপদেই আছে ওগুলো। টাকা পেলে ফিরিয়েও দেবে। আপনি জানেন যে রাতে ওগুলো চুরি গেছে, সে রাতে এখানে সাক্ষাৎকার নিতে এসেছিল হেনরি ফগ। মনে আছে আপনার? টেলিভিশনে দেখানোর জন্যে। কই না তো। অবাক হলেন মিস ম্যাকাফি। তাহলে সেই এসেছিল? লেমিল আমাকে বলেছে ব্যবসার কাজে একজন লোক আসবে। আমি দূরে রইলাম, সব সময় যেমন থাকি। কাজকর্মের দায়িত্ব সব তার উপর, আমি কোনোটাতে নাক গলায় না। পরের বিকেলেও দূরে দূরেই ছিলেন আপনি, যখন আমি আর উলফ এসেছিলাম, কিশোর বলল। মিস ম্যাকাফি, নিজের জন্য একটা ফাঁদ তৈরি করেছেন আপনি, বিপজ্জনক ফাঁদ, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দিয়ে। দীর্ঘশ্বাস ফেললেন অভিনেত্রী। আসলে লেমিলটাকে বিশ্বাস করেই ভুল করেছি। যত নষ্টের মূল ও শয়তানটা। নোবার প্রেসের কাছে অগ্রিম টাকাও চেয়েছে, সবটাই মেরে দিত, বোঝা যাচ্ছে। আপনার নাম ভাঙিয়ে খেয়ে আপনাকেই ঠকাতো। বেঈমান। ও এরকম করবে বিশ্বাসই করতে পারছি না। থেমে কি যেন ভাবলেন। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। সবসময় সে লোভী। তবে সেটা যে এই পর্যায়ে নেমেছে, ছি! আমাকে মিথ্যে কথা বলে, ড্রাগ খাওয়ায়। লোকটা তো মানুষ না, পিশাচ। কতটা ক্ষতি করেছে, আরো কতটা করার প্ল্যান করেছে, সেটা জানতে চান না? পরামর্শ দিল কিশোর। এক অভিনয় করুন না তার সাথে। ও আজকে যখন বাড়ি ফিরবে, ঘুমানোর ভান করে পড়ে থাকবেন। লক্ষ্য রাখবেন ও কি করে। একটা ফোন নম্বর দিয়ে যাব, দরকার হলেই যাতে আমাদের পেতে পারেন। দুটোও দিতে পারি। থালিয়া, তাই করো, এলিনা বলল। লেমিলের সঙ্গে একটু রসিকতা করার ইচ্ছে আমার অনেক দিনের। সব সময় যেরকম গম্ভীর হয়ে থাকে আর সিরিয়াস ভাব দেখায়, পিত্তি চলে যায় আমার। মজাটা ভালোই হবে, একমত হলেন মিস ম্যাকাফি। কিন্তু ছেলেগুলোর কথা কেন বিশ্বাস করব? লিমিল যে এসব করছে তার প্রমাণ দরকার। প্রমাণ না? কমলা রঙের একটা ম্যাচের বাক্স বের করলো রবিন। একটা জারের মধ্যে পেয়েছি এটা। কফি বানাতে আগুন জ্বালার দরকার ছিল। এতে জাভা আইলস রেস্টুরেন্টের নাম রয়েছে, যেটাতে নিয়মিত খেতে যায় ডেভিড ওয়াল্টার। তার মানে ওয়াল্টারের সঙ্গে যোগাযোগ রেখেছিল লেমিল, কিশোর বলল। ফিল্ম চুরির সঙ্গে সেও জড়িত, পাণ্ডুলিপি চুরিতে জড়িত, নুবার প্রেসে আগুন লাগানোতেও তার হাত আছে। বেশ মজা, তাই না? হাততালি দিয়ে বলল এলিনা। পুরোনো আমলের সেই ছবিগুলোর মতো।
যেখানে নায়িকা গোয়েন্দাকে সাহায্য করে। চোরগুলোকে আমরা ধরবই।